আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি শুধু আমাদের জীবনযাত্রা পাল্টাচ্ছে না, বরং আমাদের কল্পনার সীমাকেও চ্যালেঞ্জ করছে। আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এরও গভীরে যাব। এমন কিছু যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কথা বলবো যা আমাদের ভবিষ্যৎকে একেবারে নতুন করে গড়তে চলেছে। ব্যাপারটা হচ্ছে আমরা গতানুগতিক কম্পিউটিং থেকে বেরিয়ে এক নতুন আর বেশ উত্তেজনাপূর্ণ প্রযুক্তিগত যুগে পা রাখছি। মানে আমরা সিলিকন আর বাইনারি কোডে চেনা জগৎটা পেছনে ফেলে এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যা কোয়ান্টাম ফিজিক্স, বায়োলজি আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আজ আমরা যে 5টি অবিশ্বাস্য জগৎ ঘুরে দেখব সেগুলো হলো কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, ন্যানোটেকনোলজি, সিনথেটিক বায়োলজি আর সবশেষে ডিসেন্ট্রালাইজড সিস্টেম। আচ্ছা, প্রথমেই এমন একটা বিষয় দিয়ে শুরু করা যাক যা ফিজিক্সের পরিচিত সব নিয়মকেই যেন চ্যালেঞ্জ করে বসে। হ্যাঁ, আমি কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথাই বলছি। আমরা তো জানি ক্লাসিক্যাল কম্পিউটার বেড শুধু 0 অথবা 1 হতে পারে, কিন্তু কিউবেট তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাবুন তো, একটা কয়েন হাওয়ায় ঘুরছে, মাটিতে পড়ার আগ পর্যন্ত ওটা কিন্তু একই সাথে হেডস এবং টেলস দুটোই। কিউবিটের এই সুপারপোজিশন ধর্মটা ঠিক এমনই, যা একে অবিশ্বাস্য গণনার ক্ষমতা দেয়। এখানে সবচেয়ে মজার বিষয় হল ফাইনম্যান আর ডুয়েচের মতো বিজ্ঞানীদের সেই সব মৌলিক আইডিয়াগুলো যা আজকের এই কোয়ান্টাম রেসের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর শোর আর গ্রোভারের অ্যালগোরিদমগুলো ছিল সেই স্ফুলিঙ্গের মতো যা এই আগুনকে আরও উস্কে দিয়েছে। আর আজ গুগল বা আইবিএমের মতো ট্যাক জায়ান্টরা এই দৌড়ে একেবারে সামনে, কিন্তু তাদের সবার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ডিকোহেরেন্স। ভাবুন, একটা খুব কোলাহলপূর্ণ ঘরে ফিসফিস করে কথা বলার চেষ্টা করছেন। কোয়ান্টাম স্টেটগুলো ঠিক ততটাই নাজুক। এই বাধাটা একবার পেরোতে পারলেই ওষুধ আবিষ্কারের মতো ক্ষেত্রে একটা বিপ্লব চলে আসবে। কোয়ান্টামের অবিশ্বাস্য ক্ষুদ্র জগৎ থেকে বেরিয়ে এবার আমরা সরাসরি চিন্তাকে নিয়ন্ত্রণ করার জগতে চলে যাব, মানে ব্রেন কম্পিউটার ইন্টারফেসের দুনিয়ায়। সোজা কথায় বলতে গেলে বিসিআই হল আমাদের চিন্তা আর প্রযুক্তির মধ্যে একটা সরাসরি সেতু। এটা আমাদের মস্তিষ্ক থেকে সিগন্যাল নিয়ে সেগুলোকে ডিজিটাল নির্দেশে বদলে দেয়। ধরুন, কোনো মাউস না ছুঁয়েই শুধু মনের জোরে কম্পিউটারের কার্সার নাড়ানো হচ্ছে। এই জাদুটা কাজ করে খুব সহজ একটা নিয়মে। প্রথমে মস্তিষ্ক একটা সিগন্যাল পাঠায়, তারপর একটা অ্যালগোরিদম সেটার মানে খুঁজে বের করে। ডিভাইসটা সেই অনুযায়ী কাজ করে, আর সবশেষে মস্তিষ্ক তার ফিডব্যাক পায়। পুরোটা একটা নিখুঁত ফিডব্যাক লুপ যা ভাবনাকে সত্যি করে তোলে। এর প্রয়োগগুলো তো জীবন বদলে দেওয়ার মতো, বিশেষ করে যারা প্যারালাইজ তাদের জন্য। কিন্তু এর সাথে একটা গভীর প্রশ্নও কিন্তু উঠে আসে। মানুষের ক্ষমতা বাড়ানো আর মানুষ হওয়ার অর্থ বদলে ফেলার মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা হবে? মনকে মেশিনের সাথে যুক্ত করার পর এবার চলুন আরও ক্ষুদ্র, একেবারে পারমাণবিক পর্যায়ে নেমে যাওয়া যাক ন্যানোটেকনোলজির হাত ধরে। এই জগৎটা ঠিক কতটা ছোট? আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। যদি একটা মার্বেল 1 ন্যানোমিটার হতো, তাহলে আমাদের এই পুরো পৃথিবীটা হতো 1 মিটার। এতটাই ছোট এই জগৎ, যেখানে পদার্থের সাধারণ নিয়মকানুনও বদলে যায়। আর এই পুরো ফিল্ডটার শুরু কিন্তু রিচার্ড ফাইনম্যানের একটা বিখ্যাত উক্তি দিয়ে, "There's plenty of room at the bottom"। এটা ছিল অ্যাটমিক স্কেলে এক সম্পূর্ণ নতুন বিশ্ব আবিষ্কারের জন্য একটা খোলা আমন্ত্রণ, যা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে শিখিয়েছিল। তো এই ন্যানোস্কেলে জিনিস তৈরির দুটো মূল উপায় আছে। এটা অনেকটা একজন ভাস্কর আর একজন লেগো নির্মাতার মধ্যে পার্থক্যের মতো। ভাস্কর একটা বড় পাথর খোদাই করে মূর্তি বানান, এটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ। আর লেগো নির্মাতা ছোট ছোট ব্লক জুড়ে কিছু একটা তৈরি করেন, যা হলো বটম আপ। এবার একটা বিশাল লাফ দেয়া যাক। জড় পদার্থ থেকে সরে এসে এবার আমরা সরাসরি জীবনের কোড প্রোগ্রামিং করার জগতে ঢুকব সিনথেটিক বায়োলজির মাধ্যমে। খুব সহজ করে বললে, সিনথেটিক বায়োলজি ডিএনএকে একটা প্রোগ্রামেবল সফটওয়্যারের মতো করে দেখে। এর মাধ্যমে বিজ্ঞানীরা শুধু বায়োলজি নিয়ে পড়াশোনাই করেন না, বরং নতুন জীবন্ত সিস্টেম ডিজাইন ও তৈরি করেন, অনেকটা কম্পিউটারে কোড লেখার মতো। ভাবা যায় এই ফিল্ডটা কত দ্রুত এগিয়েছে। যা এক সময় সায়েন্স ফিকশন বলে মনে হতো, যেমন ধরুন আর্টিফিশিয়াল জেনেটিক সার্কিট তৈরি করা বা একেবারে নতুন একটা জীব তৈরি করা, তা এখন ল্যাবরেটরিতে সত্যি হচ্ছে। একবার ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে আমরা ব্যাকটেরিয়াকে প্রোগ্রাম করে সমুদ্রে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করতে পারি বা প্রয়োজন অনুযায়ী ওষুধ তৈরি করতে পারি। বায়োব্রিক্স ব্যবহার করে বিজ্ঞানীরা ঠিক এটাই সম্ভব করে তুলছেন। আমাদের সফরের শেষ ধাপে আমরা ভৌত আর জৈবিক জগৎ থেকে সরে এসে আরও মৌলিক একটা কিছুর দিকে যাব, আমাদের ডিজিটাল জগতে বিশ্বাস আর সত্যের প্রকৃতির দিকে। ব্যাপারটা অনেকটা এই রকম।
একদিকে একটা মাত্র ব্যাংক আপনার সব লেনদেন যাচাই করছে, আর অন্যদিকে আপনার বন্ধুদের একটা পুরো নেটওয়ার্ক মিলে সেই কাজটা করছে। প্রথমটা হলো কেন্দ্রীভূত বিশ্বাস, আর দ্বিতীয়টা বিকেন্দ্রীভূত। ব্লকচেনকে একটা ডিজিটাল খাতার মতো ভাবতে পারেন, যা সবার মধ্যে শেয়ার করা আছে। একবার কোনো কিছু লেখা হয়ে গেলে সেটা বদলানো প্রায় অসম্ভব, কারণ তা করতে গেলে নেটওয়ার্কে সবার চোখে পড়ে যাবে, আর এটাই ব্লকচেনকে এত সুরক্ষিত করে তোলে। বিটকয়েন কিন্তু ডিজিটাল টাকার একটা অনেক বড় সমস্যার সমাধান করেছিল। কিভাবে নিশ্চিত করা যায় যে কেউ একই টাকা দুবার খরচ করতে পারবে না? এটা অনেকটা কাউকে একটা ১০০ টাকার নোট দেওয়ার পর সেই একই নোট অন্য কাউকে দিতে না পারার মতো। তো সংক্ষেপে আমরা এমন ৫টি প্রযুক্তি নিয়ে কথা বললাম, যা শুধু আমাদের পৃথিবীকে বদলে দেবে না, বরং মানুষ হওয়ার অর্থকেই নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে। প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যেকার সীমারেখা যখন দিন দিন ঝাপসা হয়ে আসছে, তখন প্রশ্নটা হলো, আমরা নিজেদের জন্য ঠিক কোন ধরনের ভবিষ্যৎ গড়তে চাই? উত্তরটা কিন্তু আমাদের সবার হাতেই।